একটা জায়গার নাম শুনলেই যদি মনে হয় তিব্বত, অথচ সেটা ভারতের মধ্যেই এমন একটা পাহাড় যেখানে মেঘ নেমে আসে রাস্তার বুকে, যেখানে মাটি লাফায়, জল উল্টো দিকে বয়ে যায়, আর শত শত কিলোমিটার দূরে থেকেও আজও বেঁচে আছে তিব্বতের সংস্কৃতি। প্রশ্ন হলো, এমন একটা জায়গা কি সত্যিই আছে, নাকি সবটাই গল্প? সেই উত্তর খুঁজতেই আজ আমরা বেরিয়ে পড়েছি ভারতের সবচেয়ে কম পরিচিত অথচ সবচেয়ে সুন্দর বর্ষার পাহাড়গুলোর একটি খোঁজে, মেইনপাত। নমস্কার, আমি ময়ূক। আপনারা দেখছেন উইশ উইংস ভ্রমণ ডায়েরি। আজ শুরু হচ্ছে আমাদের এক অসাধারণ সফর, ছত্তিশগড়ের মেইনপাত। আগামী কয়েক মিনিটে আমরা একসঙ্গে ঘুরে দেখব রহস্যময় উল্টা পানি, লাফানো মাটির জলজলি, একের পর এক দুর্দান্ত জলপ্রপাত, ভারতের মিনি টিবেট, তিব্বতী খাবার, পাহাড়ের কোলে আমাদের থাকার জায়গা, আর সব শেষে জানবো এই পুরো ট্রিপে কত খরচ হলো আর আপনাদের আদৌ এখানে আসা উচিত কিনা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা আপনার বন্ধু আর পরিবারের সঙ্গে শেয়ার করে দেবেন, কারণ এমন অফবিট জায়গার খবর যত বেশি মানুষের কাছে পৌঁছবে ততই আমাদের ভ্রমণের জগৎ আরো বড় হবে। প্রতিটা সফরের শুরুতেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। ব্যাগ গোছানো, ক্যামেরা চেক করা, টিকিটটা আবার একবার চেক করে নেওয়া, মনে হয় যেন ছোটবেলায় বেড়াতে যাওয়ার সেই অনুভূতিটাই ফিরে এসেছে। রাতের হাওড়া স্টেশনের একটা আলাদা চার্ম আছে। হাজার হাজার মানুষ, ঘোষণা, চায়ের গন্ধ আর প্ল্যাটফর্মের ব্যস্ততা, প্রত্যেকটা মেমোরেবল লং জার্নি শুরু যেন এখান থেকেই হয়। আমাদের আজকের সঙ্গী আজাদ হিন্দ এক্সপ্রেস। রাতের ট্রেন জার্নির একটা আলাদা মজা আছে। জানলার বাইরে ধীরে ধীরে শহরের আলো মিলিয়ে যাচ্ছে, আর সামনে অপেক্ষা করে আছে নতুন এক সকাল। আপনারাও কি ট্রেনে জানলার পাশে বসতে ভালোবাসেন? আমার কাছে ট্রেন সফর মানেই কিন্তু গল্প, চা আর পরের দিনের অ্যাডভেঞ্চারের অ্যান্টিসিপেশন। ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছে। আমরা ধরেছি হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। এটা ছাড়ছে হাওড়া নিউ কমপ্লেক্স থেকে। প্ল্যাটফর্ম নম্বর 18 থেকে ছাড়লো আজকে। ওই 9:40 নাগাদ ছেড়েছে, রাইট টাইমেই ছেড়েছে। এখন বাজে সকাল 7:30। ট্রেনটা ন্যাচারালি লেট। 5:45-এ ঝারসুগুড়ায় টাইম ছিল, এখন 7:30 বাজে। আর একটা স্টেশন বাকি আছে। মোটামুটি ওই 8:30 নাগাদ ঢোকার কথা। বাট লাস্ট কিছুদিন ধরে ট্রেনটা ওয়্যার ইজ মাই ট্রেনে দেখছিলাম যে মোটামুটি ঠিকঠাকই চলছিল, তো দেখা যাক। রাতভর ট্রেনে সফরের পরে অবশেষে সকালবেলা আমরা পৌঁছে গেলাম ওড়িশার ঝারসুগুড়া স্টেশনে। ঝারসুগুড়া স্টেশনে আমরা নেমে পড়েছি। এখন বাজে মোটামুটি সময় ওই 8:45 মতো। মোটামুটি ওই 3 ঘন্টা মতো লেট করলো, তাও ঠিকই আছে। এখান থেকে আমরা বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা তারপর যাব হচ্ছে মেইনপাতের দিকে। কতগুলো স্পট আছে আমাদের কভার করা, সেই স্পটগুলো কভার করে তারপর আমরা মেইনপাত পৌঁছবো। এখান থেকে শুরু হবে আমাদের আসল মেইনপাথের জার্নি। সামনে প্রায় 200 কিলোমিটারের পাহাড়ি রাস্তা, আর তার শেষে অপেক্ষা করছে ভারতের মিনি টিবেট। কিন্তু তার আগে একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার। আমাদের মতো যদি আপনারাও রাতের ট্রেনে আসেন তাহলে একটা ছোট্ট টিপস দিই, ঝারসুগুড়া স্টেশনের এসি ওয়েটিং হল ব্যবহার করতে পারেন। এখানে পরিষ্কার ওয়াশরুম আছে, একটু ফ্রেশ হয়ে নেওয়ার সুযোগও রয়েছে। সামনে কিন্তু লম্বা রোড ট্রিপ, তাই এখানেই নিজেকে একটু রিফ্রেশ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনারা কি করেন? ট্রেন থেকে নেমেই বেরিয়ে পড়েন, নাকি আগে একটু ফ্রেশ হয়ে নেন? কমেন্টে জানাবেন। এই হলো ঝারসুগুড়া স্টেশন, আর এই হলো বাইরে যাওয়ার রাস্তা। বাইরে বেরিয়েই কিন্তু অনেক খাবারের দোকান আছে। এখানে অটো টোটো স্ট্যান্ড আছে। টোটো তো দেখতে পাচ্ছি না সেইভাবে, আছে 2-1টা আছে। হ্যাঁ আছে, টোটো স্ট্যান্ড আছে, অটো আছে, টোটো আছে, গাড়িও আছে, সব কিছুই অ্যাভেলেবেল। এখানে থাকার জন্য একটা লজ দেখতে পাচ্ছি, পুষ্পক ভবন।
আর এখানে খাবারের জন্য, ব্রেকফাস্ট করার জন্য এই দুটো দোকান দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হোটেল তিওয়ারি, একটা হচ্ছে আনন্দ ভবন। চলুন দেখি কোনটায় খেতে ইচ্ছে করে সেটাই যাই। একটা কথা কিন্তু মানতেই হবে, খালি পেটে রোড ট্রিপের মজা ঠিক আসে না। তাই মাইন পাথের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে আমরা থেমে গেলাম সকালের ব্রেকফাস্টের জন্য। আর সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট হলে আমার কিন্তু একটা আলাদা দুর্বলতা আছে। গরম গরম ধোসা, নারকেলের চাটনি আর এক কাপ চা, এর থেকে ভালো শুরু আর কি হতে পারে বলুন। ব্রেকফাস্ট শেষ হতেই শুরু হলো আজকের আসল জার্নি। শহর ধীরে ধীরে পেছনে পড়ে রইল। রাস্তার দুপাশে বাড়ির সংখ্যা কমতে লাগলো আর বাড়তে লাগলো সবুজ। ধীরে ধীরে ওড়িশা শহর, বাজার, মানুষের ভিড় সব আস্তে আস্তে পেছনে যেতে লাগলো। রাস্তার দুপাশে এখন শুধুই জঙ্গল, মাঝে মাঝে ছোট্ট ছোট্ট গ্রাম আর দূরে পাহাড়ের আভাস। প্রায় 1 ঘন্টা পথ আসার পর সামনে দেখা গেল সেই বোর্ডটা, ওয়েলকাম টু ছত্তিশগড়। একটা রাজ্য ছেড়ে আরেকটা রাজ্যে ঢুকে পড়লাম। আরো কিছু দূর এগোতেই আমাদের সামনে হাজির হলো এমন এক নদী যার নাম অনেকেই হয়তো কোনো দিন শোনেননি। সেই নদীর ধারেই লুকিয়ে আছে এক শান্ত প্রাচীন শিব মন্দির। সেখান থেকেই শুরু হবে আমাদের মেইন পাথের প্রকৃত সৌন্দর্যের প্রথম অধ্যায়। প্রথম দেখায় নদীটাকে হয়তো খুব সাধারণই মনে হবে, কিন্তু এই ছোট্ট নদীরও একটা মজার পরিচয় আছে। ইব বা আইবি ভারতের সবথেকে ছোট্ট নামের নদীগুলোর একটি। আর এই নদীর পাশেই রয়েছে বিখ্যাত আইবি রেলওয়ে স্টেশন, যার নামও 2টি অক্ষরের। ভ্রমণের আসল আনন্দটাই বোধহয় এখানেই, ছোট ছোট জায়গার বড় বড় গল্প খুঁজে পাওয়া। এসে গেছি ইব নদীর একদম সামনে। তো এই নদীটা হচ্ছে মহানদীর একটা উপনদী, যেটা হীরাকুদ বাঁধের ওখানে গিয়ে মহানদীর সাথে মিশেছে, এবং এই নদীটাই কিন্তু উড়িষ্যা এবং ছত্তিশগড়ের যে বর্ডার সেটাকে চিহ্নিত করছে। এই নদীর যে জল, এটা কিন্তু এখানকার মেইন ওয়াটার রিসোর্স হিসেবে কাজ করে। দারুণ সুন্দর। আর এই রূপটা কিন্তু বর্ষাকাল বা বর্ষার পরে এই সময়টায় এলে, জাস্ট পুজোর আগে দিয়ে বা পুজোর সময়টায় কিন্তু এলে কিন্তু এই রূপটা আপনি দেখতে পাবেন। এত সুন্দর জলের স্রোত আসছে এখান দিয়ে। শীতকালে কিন্তু এই ভিউটা কতটা ভালো আসবে বলে মনে হয় না। দারুণ জায়গা, অবশ্যই ভিজিট করবেন। মেইন পাথ যাওয়ার পথে এটা পড়বে, আপনি যাওয়ার পথেও ভিজিট করতে পারেন বা ফেরার পথেও ভিজিট করতে পারেন, সেটা আপনার টাইম বুঝে। নদী আর মন্দির ছেড়ে এবার আমরা রওনা দিলাম মাইন পাথের উদ্দেশ্যে। আর এখান থেকেই রাস্তার চরিত্রটা একেবারে বদলে গেল। চারিদিকে শুধুই জঙ্গল, উঁচু উঁচু গাছ, মাঝে মাঝে ছোট গ্রাম, আর রাস্তার দুপাশে এত সবুজ যে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সব রং এখানে ঢেলে দিয়েছে। এই রাস্তা শুধু একটা ডেস্টিনেশনে নিয়ে যায় না, এই রাস্তা নিজেই একটা এক্সপিরিয়েন্স। আপনাদের কি বেশি ভালো লাগে, পাহাড়, সমুদ্র, নাকি এমন জঙ্গলের রাস্তা? কমেন্টে জানাবেন কিন্তু আমাকে। ড্রাইভার দাদা হঠাৎ গাড়িটা থামালেন। চারদিকে তাকিয়ে প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। সামনে শুধু গাছ, পাথর আর একটা সরু হাঁটার পথ। কিন্তু কয়েক পা এগোতেই কানে ভেসে এলো একটা শব্দ, জলের শব্দ। আর ঠিক তার পরের মুহূর্তেই ওয়াও, এটাই রাজপুরী জলপ্রপাত। সত্যি বলতে ভিডিওতে কতটা সুন্দর লাগছে জানি না, সামনে দাঁড়িয়ে তার সৌন্দর্য কয়েক গুণ বেশি। বর্ষাকালে পাহাড়ের বুক চিরে নেমে আসা এই জলধারা যেন মেইন পাথের পক্ষ থেকে আমাদের প্রথম স্বাগত জানাচ্ছে। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, এমন কিছু মুহূর্তকে নিজের মধ্যে জমিয়ে রাখা, যেগুলো পরে ছবিতে নয়, স্মৃতিতে ফিরে আসে। রাজপুরীর সৌন্দর্য এখনো মাথার মধ্যে ঘুরছে, কিন্তু আমাদের ড্রাইভার হাসতে হাসতে বললেন, এটা তো শুধু শুরু দাদা, সামনে আরো অনেক কিছু বাকি আছে। আবার গাড়ি চলতে শুরু করলো। রাস্তা এবার আরো সরু, আরো সবুজ, আর মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে সভ্যতা থেকে দূরে চলে যাচ্ছি। এটাই মেইন পাথের আসল সৌন্দর্য। এখানে শুধু ডেস্টিনেশন নয়, পুরো জার্নিটাই মনে থেকে যায়। এটা কি জিনিসটা, কি দেখি, কি ধুসকা না ফুসকা? ধুসকা কেমন খেতে? বাহ, ভালোই লাগে খেতে, খারাপ না। এমনি কোনো টেস্টি, চাল যেরকম সেরকম। দিয়েছি হচ্ছে দুটো বড়া,
তার সঙ্গে ঘুগনি দিয়েছে আর এই লঙ্কার চাটনি দিয়েছে। এই হচ্ছে জাম্বো সাইজের সিঙ্গারা। ওরে বাপ রে বাপ, ও বেশ সুন্দর। এক পশলা বৃষ্টি হলো, তারপরে আমরা চলে এলাম এই দোকানটায় চা খাওয়ার জন্য। চায়ের সঙ্গে খেলাম হচ্ছে বড়া, সিঙ্গারা, অনেকে ভাজা ভুজি এইসবও নিল। মোটামুটি ঠিকই আছে, তবে খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। বলছে বৃষ্টির জন্য হয়েছে, বৃষ্টি তো বাইরে হচ্ছে, ভেতরে কিসের জন্য ঠান্ডা হচ্ছে জানি না। যাই হোক, গরম থাকলে টেস্টটা আরো ভালো লাগতো। ওই মোটামুটি 15 টাকা পিস সিঙ্গারা গুলো, বেশ বড় বড় সাইজের। আর চা 10 টাকা। চাটা ভালো ছিল, চাটা ভালোই, বেশ ঘন দুধের চা বানিয়েছে। আর এই হচ্ছে ইয়ে, আর এইটা হচ্ছে মেন জায়গা। এই দিক থেকে দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা রয়েছে, এই দিক থেকে হচ্ছে অম্বিকাপুর। অম্বিকাপুর হচ্ছে সেই জায়গা যেখান থেকে আপনি ডিরেক্টলি 1 ঘন্টার জার্নিতে মাইনপাত পৌঁছতে পারেন ট্রেনে। মানে অম্বিকাপুর স্টেশন থেকে। অম্বিকাপুর যদি ট্রেনে চলে আসতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি মোটামুটি ওখান থেকে 55 কিলোমিটার মতো লাগে মইনপাত আসতে। এতটা ঝারসুগুড়া থেকে এতটা ডিস্টেন্স, 4 ঘন্টা 5 ঘন্টা ডিস্টেন্স আপনাকে ট্রাভেল করে আসতে হবে না। তবে ডিরেক্ট হাওড়া থেকে কিন্তু অম্বিকাপুরের কোনো ট্রেন নেই, আপনাকে ব্রেক করতে হবে কোথাও একটা। যদি আমি কোনো ট্রেনের এরকম হদিশ পাই যেটা রাত্রে ছেড়ে আপনি মোটামুটি সকালের মধ্যে পৌঁছবেন, তাহলে আমি স্ক্রিনে এখানে দিয়ে দেবো, দেখতে পাবেন। এদিকটা হচ্ছে অম্বিকাপুর। আমরা এরপরে যাব হচ্ছে এখন মাইনপাত আমাদের রিসর্টে। আমরা বুক করেছি ছত্তিশগড় গভর্নমেন্টের যেটা কার্মা এথনিক রিসর্ট, সেটা। চলুন সেখানে যাওয়া যাক। সারাদিনের দীর্ঘ জার্নির পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আগামী 2 রাতের ঠিকানায়, কার্মা এথনিক রিসর্ট। প্রথম দেখাতেই যেটা চোখে পড়ল, চারদিকে সবুজ শান্ত পরিবেশ আর আদিবাসী শিল্পকলায় সাজানো রিসর্টের দেয়াল। শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট আশ্রয়। ঘরগুলো কেমন, সত্যি কি থাকার মতো? খাবারের মান কেমন? আর কেন আমি বলবো এই রিসর্টে আসার আগে একটা বিষয় অবশ্যই জেনে আসবেন, সব জানাচ্ছি। প্রথম দেখাতেই মনে হলো এটা শুধু একটা রিসর্ট নয়, যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা একটা ছোট্ট গ্রাম। মাইনপাতের অন্যতম জনপ্রিয় থাকার জায়গাগুলির মধ্যে এটি একটি। অম্বিকাপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, আর চারদিকে শুধুই পাহাড়, সবুজ আর নীরবতা। শহরের শব্দ এখানে পৌঁছয় না, পৌঁছয় শুধু পাখির ডাক আর হাওয়ার ফিসফিস। এখন বিশ্রাম নেওয়ার পালা। সারাদিনের দীর্ঘ জার্নি করে এসে এখন বিশ্রাম নিতে চললাম। আজকের জন্য গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। সকালে মেইনপাত আমাদের স্বাগত জানিয়েছিল নদী আর জলপ্রপাত দিয়ে। সন্ধ্যায় এই পাহাড় আমাদের চেনালো তার শান্ত মুখ। কিন্তু মনে হচ্ছে মেইনপাত এখনো তার সব গল্প বলেনি। আগামীকাল আমরা খুঁজতে বেরোবো সেই গল্পগুলো, যেখানে আছে লুকিয়ে থাকা জলপ্রপাত, 1000 বছরের ইতিহাস আর তিব্বতী সংস্কৃতির আরও কাছাকাছি যাওয়ার সুযোগ। মাইনপাথের প্রথম সকাল। জানলাটা খুলতেই ঘরে ঢুকে পড়ল কনকনে ঠান্ডা পাহাড়ি বাতাস আর মেঘের আলতো পরশ। শহরের যান্ত্রিক কোলাহল ছেড়ে এমন একটা সকালে ঘুম ভাঙা সত্যিই এক পরম প্রাপ্তি। চারদিকে শুধুই পাইন গাছের সারি আর পাখির কলতান। হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম একটু পায়ে হেঁটে রিসর্টটা ঘুরে দেখতে। কার্মা এথনিক রিসর্টের ল্যান্ডস্কেপিংটা কিন্তু বেশ চমৎকার। সম্পূর্ণ কাঠের তৈরি কটেজগুলো একেবারে পাহাড়ি পরিবেশের সাথে মিলেমিশে গেছে। যারা পরিবার নিয়ে নিরিবিলিতে দুদিন কাটাতে চান, তাদের জন্য এই রিসর্টের আমেজ সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। গুড মর্নিং। হ্যাঁ, একদম ব্লগিং মোড অন। ওই যে সোমনাথ দা উঠে পড়েছে, একটু হাত দেখিয়ে দিন। হ্যাঁ, লাভলি। সকালবেলা এখন বেরিয়েছি, জাস্ট একটু এখানে স্ট্রলিং করব। এই কার্মা এথনিক রিসর্ট এর পুরো কম্পাউন্ডটা, এর পুরো জায়গাটা এত বিউটিফুল, এত সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারছি না। বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি এটা, মানে পুরোটা আমি কভার করে কিভাবে দেখাবো আমি সেটাই ভাবছি। জাস্ট এখানে আমরা উপরে আছি এই জায়গাটায়, আর এখানে এই যে প্রত্যেকটা কটেজ আছে এখানে সবগুলো এরকম এখানে আর্চের মতো করে সাজানো।
সবকটা কটেজ, এখানে 16টা মতো বোধহয় কটেজ আছে টোটাল। তো এইগুলোই হচ্ছে এখানকার কটেজ। এদিকে খাওয়ার জায়গা আছে, আর প্রত্যেকটা কটেজে 2টো করে রুম আছে, দুদিকে 2টো করে রুম, এবং রুমের সামনেটা যা আছে না আছে আর রুমের ভেতরে কি আছে সেই রুম রিভিউটা পরে করব। আপাতত আমরা সকালবেলা বেরিয়েছি একটু স্ট্রলিং করতে, হাঁটাহাঁটি করব। পাহাড়ি বাতাসে হাঁটার পর পেটে অলরেডি চিলড্রেন্স পার্কের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। চলে এলাম রিসর্টের ডাইনিং এরিয়াতে। আজকে ব্রেকফাস্টের জন্য চলে এসছে পোহা। আহা, ওয়ান্ডারফুল, একদম গরম গরম পোহা। আর এখানে আছে আলুর পরোটা, এই পোহার চাটনি। আজকে সকালের ব্রেকফাস্টে এসে গেছে আলুর পরোটা এবং পোহা। আর পোহার সাথেই চাটনিটা আছে, আলুর পরোটার আচার আছে, কিন্তু আচারটা এখনো এসে পৌঁছয়নি, দিচ্ছে, দিলে ওটা দিয়ে স্টার্ট করবো আলু পরোটাটা। খাওয়া দাওয়া শেষ, এবার মেইন পাথের আসল রহস্যগুলোর মুখোমুখি হওয়ার পালা। হালকা জ্যাকেট গায়ে জড়িয়ে জুতো শক্ত করে বেঁধে আমরা একদম তৈরি। আজ আমরা দেখতে চলেছি থিনথিনি পাথর, যোগীমারা কেভ, বিখ্যাত উল্টা পানি আর টাইগার পয়েন্ট। তাহলে আর দেরি কেন, চলুন সফরটা শুরু করা যাক। আজ আমরা শুধু পাহাড় দেখব না, আজ খুঁজবো মেইন পাথের সেই রহস্যগুলো যেগুলো এই জায়গাকে ভারতের অন্যতম অদ্ভুত হিল স্টেশন বানিয়েছে। মেইন পাথের সব থেকে বড় অ্যাট্রাকশন শুধু টুরিস্ট স্পট নয়, এই রাস্তাটা। প্রত্যেকটা বাঁকের পরে যেন একটা নতুন পোস্টকার্ড অপেক্ষা করছে। আমরা পৌঁছে গেলাম প্রথম জায়গা, থিনথিনি পাথর। একটা পাথর যেটা গান গায়। প্রথমে শুনে আমি বিশ্বাস করিনি, কিন্তু নিজের কানে শোনার পর সত্যিই অবাক হয়ে গেলাম। এখনো বিজ্ঞানীরা এই ধরনের মিউজিক্যাল রক নিয়ে গবেষণা করছেন। ভারতে এরকম খুব কম জায়গাতেই পাওয়া যায়। পাথরের মধ্যে মেটালিক সাউন্ড হচ্ছে। পাথর এই কটাই, মানে এইগুলো দিয়েই করতে হবে না, হচ্ছে না তো অন্য দিয়ে, অন্য দিয়ে হবে না। মাটির ঘাড়া কা আওয়াজ। यही बाबा रहता है, यहाँ का साफ सफाई झाड़ू बाड़ू करता है, आवाज सुनाता है। ये घड़ा का आवाज हो गए ना, यहाँ सुना रहा हूँ पीतल का आवाज। पीतल, अरे वाह वाह। यहाँ कांसा थाली का आवाज, एक प्रकार का आवाज नहीं है फिर भी। मैं रहता हूँ, मेरे को मालूम है। बटुआ 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 मानी है। घोटी घोटी ओ बेटा, आप कान दबाइए पत्थर में, पत्थर में कान दबाइए, मोबाइल छोड़ दीजिए। पत्थर में कान दबाना है। बजाइए बेटी, आप मुझे जाने दीजिए, तभी तो सुनाऊंगा मैं। আমরা এখন এসে পৌঁছলাম রামগড় কেভসের এখানে। রামগড় কেভসের এখানে সীতা কেভস আছে। তো এখানে নিচে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, ওই যে ওখানে দেখুন গাড়িগুলো পার্কিং হয়েছে। এখানে একটা ছোট্ট ট্রেল আছে, এই ট্রেলটা দিয়ে হেঁটে হেঁটে আমরা উপরে যাব। চলুন দেখি ওপরে কীরকম কেভস আছে, সেখানে দেখার মতো কী জিনিস আছে।
শোনা যায় এই গুহা নাকি রামায়ণের সঙ্গে জড়িত। সত্যি কি রামায়ণের সঙ্গে যুক্ত এই গুহা? দেখা যাক। এই জায়গাকে ঘিরে বহু কিংবদন্তি রয়েছে। স্থানীয়দের বিশ্বাস রাম, লক্ষ্মণ আর সীতা বনবাসের সময় এখানে কিছুদিন ছিলেন। এই জায়গাটার নাম সীতাবেঙ্গা আর যোগীমারা কেভস। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর এই শিলা খোদিত গুহাগুলোতে রয়েছে আদি ব্রাহ্মী শিলালিপি, প্রাচীন ফ্রেস্কো চিত্র আর ইতিহাসের অসাধারণ নিদর্শন। সীতাবেঙ্গাকে ভারতের প্রাচীনতম নাট্যশালা বলা হয়, আর যোগীমারা গুহায় পাওয়া যায় ভাস্কর দেবদিন্না এবং নর্তকী সুতানুকার প্রেমলিপি। স্থানীয় লোককথা বলে বনবাসের সময় রাম, সীতা আর লক্ষ্মণও নাকি এখানে এসেছিলেন। ইতিহাস, পৌরাণিক কাহিনী আর রহস্য সব মিলিয়ে মেইন পাথের কাছে এই জায়গাটা সত্যিই একটা হিডেন জেম। রামগড় কেভস দেখে এখন আমরা যাচ্ছি হাতিপোল কেভস এর দিকে। এই নিচে রাস্তা চলে গেছে, এখানে দেখুন লেখা আছে বোর্ডে হাতিপোল। এই নিচে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে আমরা যাব। চলুন, দারুণ লাগছে কিন্তু এই জায়গাগুলো মেইন পথের। তবে যাই বলুন, ইতিহাস আর বিশ্বাস দুটো সবসময় এক জিনিস নয়, কিন্তু এই ধরনের জায়গাগুলো আমাদের ভাবতে শেখায়, তাই তো? এবার চলেছি আমাদের পরের জায়গায়, উল্টা পানি। জল নাকি এখানে উল্টো দিকে বয়, মানে নিচ থেকে ওপর দিকে। অদ্ভুত, চলুন দেখি। গাড়ি নিউট্রালে আছে আর গাড়ি কিন্তু অটোমেটিক্যালি এগিয়ে যাচ্ছে উল্টা পানিতে। এই যে ও কিন্তু যা স্টিয়ারিং ধরে আছে শুধু। উল্টা পানিকে খুঁজে পাওয়াই ছোট্ট একটা অ্যাডভেঞ্চার। নেই কোনো বড় সাইনবোর্ড, নেই দোকান বা পর্যটকদের ভিড়, শুধু কয়েকটা গ্রামের বাড়ি আর ধান খেতে ব্যস্ত মানুষ। প্রথমে ছোট্ট একটা জলের ধারা দেখে আমরাও হতাশ হয়েছিলাম, কিন্তু গ্রামের লোকেরা যখন অন্য দিকটা দেখালেন তখন সত্যি অবাক হয়ে গেলাম। একটা কাগজ জলে ছেড়ে দিতেই সেটা পাথরের ঢাল বেয়ে যেন ওপরের দিকে উঠতে শুরু করলো। প্রথম দেখলে আমার মনে হবে সব ফিজিক্স ভুল হয়ে গেছে, এটাকে ম্যাগনেটিক হিল ভাবলেও আসলে এটা একটা ভিজুয়াল ইলিউশন। আমিও প্রথমে ধোকা খেয়েছিলাম। আসলে এটা কোনো ম্যাজিক নয়। বিজ্ঞানীরা মনে করেন এখানে সাইফন অ্যাকশন আর দুই পাহাড়ের মাঝখানের প্রবল বাতাস একসঙ্গে কাজ করে। সেই কারণেই জল কিছুটা পথ উঁচুর দিকে এগিয়ে যায়, তারপর আবার স্বাভাবিকভাবে নিচের দিকে নেমে আসে। প্রকৃতির এই ছোট্ট রহস্যটাই মেইন পাথের উল্টা পানিকে এতটা অনন্য করে তুলেছে। জলজলি এলে এখানে হালকা খাবার দাবার করতে পারেন। এই দেখুন পেয়ারা আছে, এখানে ভুট্টা আছে। পেয়ারা कितना करके ये 60 रुपए किलो, और ये भुट्टा एक पीस 20 रुपए। अच्छा, और मैगी 50 रुपए। এই ম্যাগি 50 টাকা। এখানে আরো দোকানও আছে, মানে শশাও বিক্রি হয়, লেবু, চিপস, এইসবের দোকানও আছে। আমি আপাতত ম্যাগি খাবো, ভীষণ খিদে পেয়ে গেছে, আর কিছু পাওয়া যাচ্ছে না, ম্যাগি পাওয়া যাচ্ছে, তাই ম্যাগি খাবো। দাদা নিজের ম্যাগি নিজেই বানিয়ে নিচ্ছেন। ম্যাগি চাপিয়েছে দিদি রান্নার জন্য, নিজের ম্যাগি নিজেই বানিয়ে নিচ্ছেন। ম্যাগি খাওয়ার পরেও পেটটা পুরোটা ভরেনি, তাই নিয়ে নিলাম এবং শশা 500 গ্রাম শশা মেখে দেবে, মানে মেখে দেবে ইন দ্য সেন্স ওই লঙ্কা টঙ্কা বিট নুন দিয়ে মেখে
20 টাকা এতটা পরিমাণ 20 টাকা ঠিকই আছে চুন খাই তারপরে ভাবছি ছোলা মাখা খাবো এই যে এবার আমরা এসে পৌঁছালাম টাইগার পয়েন্টের ফলসের কাছে, মঈনপাথের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। দূর থেকে সুন্দর, কিন্তু নিচে নামার পর এর আসল সৌন্দর্যটা বোঝা যায়। এই হচ্ছে টাইগার পয়েন্টের এখান দিয়ে এসে এই নিচে যাওয়ার এদিকে রাস্তা আছে, সবাই নিচে যাচ্ছে এই রাস্তা দিয়ে। এই হলো টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্টের নিচে ফলসের নিচে যেটা বলেছিলাম ওই জন্য চেষ্টা করবো, চলে এসেছি। এখানে অনেকটা সিঁড়ি নামতে হয়, কিন্তু যারা হাঁটুর সমস্যা আছে তারা বুঝে আসবেন। অপূর্ব সুন্দর, নিচে নামলে কিন্তু দারুণ লাগবে এটুকু বলতে পারি। একটু কষ্ট হবে নামতে, আসলে পরে নিচেটা কিন্তু দারুণ লাগবে। এখানে এক্সেলেন্ট লাগবে, এক্সেলেন্ট। এই টাইগার পয়েন্টের এখানে এরকম শেড করা আছে, ওইটা হচ্ছে পয়েন্ট 1, যেটা ওখান থেকে সরাসরি যাওয়া যায় একদম মানে ফলসের সামনেটায়। আর এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 2। এই পয়েন্ট নাম্বার 2 এর এখানটা আমরা এসছি, এখান থেকেও কিন্তু অসাধারণ ভিউ। ওই যে আমাদের টিমের লোকরা সব ওখানে রয়েছে, ও যে ওখানে চলে গেছে, ওরা ছবি তুলে যাচ্ছে, ওদের ছবি তোলার কোনো শেষ নেই। এখান থেকে ফলসটা এরকম লাগে, দারুণ দারুণ ভিউ, অসামান্য। বর্ষায় টাইগার পয়েন্ট যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটা দেখিয়ে দিল আমাদের। মঈনপাথকে মিনি টিবেট বলা হয় শুধু পাহাড়ের জন্য নয়, এখানকার মানুষদের জন্য। চলে এলাম ক্যাম্প 1 মনাস্ট্রিতে। একটা জিনিস খুব ভালো লাগলো, এরা নিজেদের সংস্কৃতিকে আজও কত সুন্দরভাবে ধরে রেখেছে। তারপর পেটে টান, তাই খাবারের জন্য চলে এলাম ডালমা টিবেটিয়ান রেস্টুরেন্টে। টিবেটিয়ান খাবার না খেলে মঈনপাথ ট্রিপ অসম্পূর্ণ, তাই তো? কিছু জায়গা শুধু ঘোরা হয় না, ধীরে ধীরে মনে জায়গা করে নেয়। আজ মঈনপাথে আমাদের শেষ সকাল, কিন্তু মনটা বলছে আর একটা দিন যদি থেকে যেতে পারতাম। একটা জায়গা ভালো লাগার সবচেয়ে বড় লক্ষণ কি জানেন? ফেরার আগেই আবার ফিরে আসার ইচ্ছে হওয়া। আজ মঈনপাথে ঠিক সেই অনুভূতিটাই হচ্ছে। দুদিনের জন্য এই রিসর্টটাই ছিল আমাদের বাড়ি। আজ চেক আউটের সময় মনে হচ্ছিল যেন একটা পরিচিত জায়গা ছেড়ে চলে যাচ্ছি। যদি মঈনপাথ আসেন, এই রিসর্টটা নিশ্চিন্তে রেকমেন্ড করতে পারি। মঈনপাথের সব থেকে সুন্দর মনাস্ট্রিতে চলে এলাম, ক্যাম্প 3 মনাস্ট্রি। আর এর সঙ্গে জড়িয়ে আছেন দালাই লামা। এই মনাস্ট্রি
শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা হাজার হাজার টিবেটিয়ান রিফিউজির নতুন জীবনের প্রতীক। ভাষা বদলেছে, দেশ বদলেছে, কিন্তু সংস্কৃতি এখনো একই রকম রয়ে গেছে এদের কাছে। আজকে আমাদের ফেরার দিন, তো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। ফার্স্টে আমরা মনাস্ট্রিটা দেখালাম আপনাদের। এবার এসছি আমরা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, জলজলি। এখানে নাকি একটা বাউন্সিং ল্যান্ড মতো আছে, দেখা যাক। এবার যে জায়গাটায় যাব সেটা একটা অদ্ভুত জায়গা। মাটি যদি আপনার সঙ্গে লাফাতে শুরু করে, ভাবুন তো কেমন হবে। এই ধরনের জায়গা পৃথিবীতে খুব কমই দেখা যায়। এরপর অনেকটা রাস্তা পেরিয়ে চলে এলাম ফিশ পয়েন্টে। এক জায়গায় তিনটে ওয়াটারফলস। এখানকার সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা শুধু একটা ভিউ পয়েন্ট নয়, প্রত্যেকটা ভিউ পয়েন্টে গিয়ে নতুন একটা ফ্রেম পাওয়া যায়। এসে পৌঁছলাম জলজলিতে। প্রথমে ভাবলাম এটা হয়তো ফেক, তারপর নিজেই লাফ দিলাম। সিঁড়ির রাস্তা, সিঁড়ি দিয়ে এদিক দিয়ে নেমে এসে আবার এদিক দিয়ে হেঁটে এখান দিয়ে যেতে হবে ফিশ পয়েন্টে। ফেরার আগে পথে এক জায়গায় লাঞ্চটা সেরে নিলাম। এখানে একটা জিনিস বলে রাখি, কমিউনিকেশন একটু ইস্যু থাকলেও ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ। ফেরার রাস্তা সবসময়ই একটু আলাদা, একই রাস্তা অথচ অনুভূতিটা একদম অন্যরকম। দুদিন আগে এই পাহাড়গুলোকেই চিনতাম না, আজ মনে হচ্ছে এদের ছেড়ে চলে যাচ্ছি। কিছু স্মৃতি রয়ে গেল চোখে, আর কিছু মেমোরি কার্ডে। মেইন পাথের সফর এখানেই শেষ, কিন্তু জার্নি এখনো বাকি। আমাদের গাড়ি আবার ছুটছে, কিন্তু এবার বাড়ির দিকে। প্রত্যেকটা সফরই কিছু না কিছু শিখিয়ে যায়। মেইন পাথ আমাদের শিখিয়েছে সুন্দর জায়গা মানেই জনপ্রিয় জায়গা নয়। পৃথিবীর সবচেয়ে সুন্দর গল্পগুলো অনেক সময় মানচিত্রের একদম চুপচাপ কোণেই লুকিয়ে থাকে। হয়তো মেইন পাথ এখনো টুরিস্ট ম্যাপে সবচেয়ে বড় নাম নয়, কিন্তু যারা একবার এখানে আসেন তাদের স্মৃতিতে এটা খুব সহজেই নিজের জায়গা করে নেয়। যদি কখনো শহরের ভিড়, শব্দ আর ব্যস্ততা থেকে একটু দূরে কোথাও হারিয়ে যেতে চান, তাহলে মেইন পাথ আপনার জন্য অপেক্ষা করে আছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনার সবচেয়ে প্রিয় মুহূর্তটা কমেন্টে লিখে জানাবেন। আর এমনই অফবিট বাজেট ফ্রেন্ডলি ভ্রমণের গল্প দেখতে উইশ উইংস ভ্রমণ ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো অজানা পথের গল্প নিয়ে।